আমার বর রোজ রাতে আমাকে পাত্তা না দিয়ে আমার জায়ের ঘরে চলে যেত। আমার বর জায়ের ঘরে যাওয়ার পর থেকে জায়ের কান্নার আওয়াজ শোনা যেত। আমি অনেক অনেক জিজ্ঞাসা করার পরও আমার বর আমাকে কিছুই বলত না, আর আমার জায়ের পিছনে পিছনে ঘুরত। একদিন আমি তার ঘরে লুকিয়ে দেখি যে তারা দুজন তো। আমার নাম রুমনা। আমি খুব একটা ধনী পরিবারের মেয়ে ছিলাম না। আমার বাবা একটা ছোট্ট চাকরি করে আমার আর আমার বড় ভাইয়ের লালন পালন করত। আসলে আমাদের ছোটবেলায় আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছিল। তারপর থেকে আজ অবধি আমাদের বাবাই আমাদের দেখাশোনা করেছেন। আমরা দুই ভাই বোন খুব বেশি পড়াশোনা করতে পারিনি, কারণ আমাদের বাবার কাছে এত পয়সা ছিল না যে আমাদের বেশি দূর পর্যন্ত পড়াশোনা করাতে পারে। কিন্তু ক্লাস 12 পর্যন্ত আমি গ্রামের স্কুলে পড়েছিলাম। তারপর আমি ঘর সামলাতে থাকি, আর আমার বড় ভাই সুরেশও একটা বেসরকারি চাকরি কর, আর ঘর চলে যেত মোটামুটি ভাবে। ভাইয়ের উপার্জনের ফলে আমার বাবারও কিছুটা সাহায্য হয়ে যেত। আসলে বাবার উপার্জন এতটা কম ছিল যে সেই পয়সায় ঠিক করে আমাদের সংসার চলত না। কিন্তু যবে থেকে আমার ভাই উপার্জন করতে শুরু করেছে, তবে থেকেই আমাদের ভালোভাবে সংসার চলতে শুরু করে। তারপর থেকে আমাদের জীবনে ভালো দিন আসতে শুরু করে, কারণ ভাইয়ের উপার্জিত টাকার পরিমাণ অনেকটাই বেশি ছিল। কিন্তু সমস্যা একটাই ছিল যে সে একটু বেশি রাগী ছিল আর অসৎ সঙ্গে পড়ে গেছিল। প্রায় দিনই আমাদের বাড়িতে নানা রকমের লোক আসত, কিন্তু আমার বাবার কিছুই করার ছিল না, কারণ আমরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে বোঝার মানুষ ছিল না। এজন্য আমরা এটা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম যে কিভাবে তাকে বোঝানো যা। ঠিক তখন একদিন আমার মামা আসে আমাদের বাড়িতে। তখন সে বলে আমাদের তার বিয়ে দিয়ে দেওয়া উচিত, তাহলে সে একদম শুধরে যাবে। আমাদের তার কথা ঠিক বলে মনে হয়। তার বিয়ে দিলে হয়তো তার ব্যবহারে পরিবর্তন আসবে, হয়তো সে এইসব ভুল জিনিস থেকে বেরিয়ে আসতে পারবে। এই সব কিছু ভেবে আমার বাবা আমার মামাকে বলে যে একটা সম্বন্ধ খুঁজে দাও যাতে আমার ঘরে খুশি আসে, আর তার এই রকম ব্যবহার থেকে আমরা মুক্তি পেতে পারি। মামা অনেক চেষ্টা করে একটা সম্বন্ধ খুঁজে বলে যে সম্বন্ধটা অনেক ভালো, মেয়ে অনেক ভদ্র, মেয়েটা অনেক বেশি দূর পর্যন্ত পড়াশোনা করেনি, কিন্তু সে তোমার সংসার খুব ভালো করে সামলাতে পারবে। সেই জন্য আমার বাবা বলেন আমাদের কোনো জিনিসের দরকার নেই, শুধু সেই মেয়েটা ভালো হলেই হবে, যাতে সে আমার ছেলের আর আমার সংসারটাকে সামলে নিতে পারে। তখন মামা বলে আমরা রুমনার সম্বন্ধ ঠিক করে দিই, কারণ তোমার তো সেরকম জমানো টাকা নেই যে বারবার খরচা করতে পারবে। দুজনের বিয়ে একসাথে হয়ে গেলে বিয়ের খরচও একসাথে মিটে যাবে। বাবা বলে যে না, এখনও রুমনার সেই বয়স হয়নি যে সে বিয়ে করে বৈবাহিক জীবন সামলাতে পারে, সেজন্য আমি কিছুদিন পরে রুমনার বিয়ে দেব। আর রিল বাকি সুরেশের কথা, নেহাত সে অসৎ সঙ্গে পড়ে গেছে, সেজন্য তাকে বিয়ে দিতে বাধ্য হচ্ছি। তাছাড়া ছেলেমেয়ের মধ্যে অনেক পার্থক্য হয়। ছেলেদের তো ঘর সামলাতে হয় না, উল্টে তার দেখাশোনা করার জন্য একটা মেয়ে চলে আসে। কিন্তু এই মুহূর্তে যদি আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দিই, তবে সে হাজারো সমস্যার মধ্যে পড়ে যাবে। না জানি শ্বশুরবাড়ির ভিতরে তাকে কি কি করতে হবে। সেই জন্য কিছু সময় পরে আমি রুমনার বিয়ে দেব, এখন না। সব শুনে মামা বলে কোনো ব্যাপার না, যেমন তোমার ইচ্ছা। যাই হোক, এই সব ভেবে আমরা ভাইয়ের জন্য বিয়ের সম্বন্ধ দেখে খুব ধুমধাম করে ভাইয়ের বিয়ে দিয়ে দিই। আমার বড় ভাইয়ের বিয়ের পর তো যেন আমাদের বাড়িতে চমৎকার হয়ে গিয়েছিল, কারণ বৌদি আসার পরে আমার ভাই সমস্ত খারাপ কাজ করা বন্ধ করে দেয়। সে নেশা করার পাশাপাশি সমস্ত খারাপ কাজ করা ছেড়ে দেয়, আর সে খুব মন দিয়ে নিজের কাজকর্ম করতে শুরু করে এবং পুরো বাড়ির দায়িত্ব পালন করতে শুরু করে। ভাই আমার বাবা কেউ কাজে যেতে বারণ করে দেয়, আর বলে এখন আমি উপার্জন করি, তোমার এত ছোটখাটো চাকরি করতে হবে না। এখন বাবা সারাদিন বাড়িতে বসে আরাম করে, বৌদি তার সেবা করে, আর ভাই মন দিয়ে চাকরি করে পয়সা উপার্জন করতে শুরু করে, যার জন্য আমাদের সংসার খুব ভালোভাবে চলে যেতে থাকে। পাশাপাশি আমাদের টাকাও জমতে শুরু করে। এখন আমাদের সুখের দিন ছিল। এভাবেই দিন কাটতে থাকে। ধীরে ধীরে আমার আর বৌদির মধ্যে এত ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় যে আমরা বৌদি নন্দ কম একে অপরের বোন বেশি ছিলাম। আমি সব কথা আমার বৌদিকে বলতাম, আর বৌদি আমাকে নিজের সব থেকে ভালো বন্ধু মনে করত। সে তার নিজের সমস্ত ছোট বড় কথা আমাকে বলত, আর সে বলত তুমি তো আমার নিজের ছোট বোনের মুখ। আমাদের বৌদি নন্দের এত ভালো বন্ডিং দেখে বাবা আর ভাই ভীষণ খুশি হত। হয়তো আমার বৌদি আমার বাবা ভাইয়ের এত ভালোবাসা পেয়ে সে তার বাপের বাড়িতেও যেতে চাইত না। আমি মাঝে মাঝে ভাবতাম এ কেমন মেয়ে যে বাপের বাড়ি থাকার চেয়ে বেশি শ্বশুর বাড়িতে থাকতে পছন্দ করে। হ্যাঁ, এটাই আমার বৌদি ছিল। সে এই রকমই। হয়তো সে এখানে বাপের বাড়ির থেকে বেশি ভালোবাসা পেত, সেই জন্য সে তার বাপের বাড়ি যেতে চাইত না। তাছাড়া তার সাথে এরকম ব্যবহার করতে আমারও ভালো লাগত। আর তাছাড়া আমার বাবা আমাদের সবসময় বোঝাত যে যেমন কর্ম করবে সে রকমই ফল পাবে। আর যদি আমি আমার বৌদির সাথে ভালো ব্যবহার করি, তাহলে পরবর্তীকালে আমিও শ্বশুর বাড়ি গিয়ে ভালোভাবে থাকতে পার। এইভাবেই আমি সবার সাথে মিলেমিশে থাকি। এখন আমার মামা আবার আমাদের বাড়িতে এসে বলে এখন তো আর কোনো সমস্যা নেই, এখন তো সুরেশের বিয়ে হয়েছে, অনেক দিন হয়ে গেল,
এখন আমাদের রুমনার জন্য সম্বন্ধ দেখা উচিত, কারণ এখন রুমনার বিয়ের বয়স হয়ে গেছে। তখন আমার বাবা বলে, এখন আমার রুমনার বিয়ে দিতে কোনো অসুবিধা নেই, কারণ আমার ছেলে ঘর সামলে নিয়েছে আর আমার সেবা করার জন্য আমার মেয়ের মতো একটা বৌমা এনেছে। এখন রুমনার জন্য কোনো ভালো ছেলে খুঁজতে হবে। তখন বাবা মামাকে বলেন, তোমার কাছে যদি কোনো ভালো সম্বন্ধ থাকে তবে তুমি বল। তাছাড়া আমার ছেলের জন্য তো তুমি সম্বন্ধ খুঁজে বার করেছিলে, আর সম্বন্ধটা এত ভালো যে আমি আজও তার গুণগান করি। এই জন্য তুমি একটা ভালো সম্বন্ধ খুঁজে দাও। তখন মামা বলে, খোঁজার কি দরকার আছে, আমার বন্ধুর ছেলেই তো আছে। তারা 2 ভাই, বাড়িতে মা বাবা 2 ভাই, মোট 4 জন থাকে। ছেলে একটা বড় কোম্পানিতে ভালো মাইনের চাকরি করে, আর তার বড় ভাইও একটা ভালো চাকরি করে। আসলে তার বড় ভাইয়ের বিয়ে আগে থেকেই ঠিক হয়ে আছে, এজন্য ছোট ছেলের জন্য সম্বন্ধ খোঁজা হচ্ছে। ছোট ছেলের জন্য ভালো মেয়ে খুঁজে পাওয়া গেলে 2 ভাইয়ের একসাথে বিয়ে দিয়ে দেবে। সেজন্য তারা আমাকে সম্বন্ধের জন্য বলেছে, তাই আমি রুমনার কথা তাদেরকে বলেছি। সেই জন্য আমার মনে হলো তোমার থেকে অনুমতি নেওয়া উচিত। বাবা বল, এতে অনুমতি নেওয়ার কি দরকার আছে? তোমার যখন ইচ্ছা ছেলের বাড়ির লোকেদের ডাকতে পারো, আমরা তৈরি আছি। মামা বল, ঠিক আছে, তবে কালকে ডেকে নেব। পরের দিন আমার হবু বর তার কিছু বন্ধুদের নিয়ে আমাদের বাড়িতে আমার জন্য সম্বন্ধ দেখতে আসে। আমার হবু বরের নাম ছিল রমেশ। রমেশকে দেখতে অনেক হ্যান্ডসাম ছিল, আর ভালো জামা কাপড় পরার জন্য তাকে আরও বেশি সুন্দর দেখতে লাগছিল। রমেশকে দেখে তো আমার হুশ উড়ে গেল। আমি বুঝতে পারছিলাম না যে এত সুন্দর ছেলে কি আমাকে পছন্দ করবে। কিন্তু যখন নিজেদের মধ্যে কথা বলার জন্য আমাদের দুজনকে একা জায়গায় ছেড়ে দেওয়া হয়, তখন রমেশের কথা আমার মন ছুঁয়ে যা। রমেশ এত মিষ্টি করে, এত ভালো করে কথা বলছিল যে মনে মনে আমি তাকে নিজের স্বামী হিসেবে স্বীকার করে নিয়েছিলাম, আর পাশাপাশি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যেন কোনো রকমে আমাদের বিয়েটা হয়ে যা। কারণ প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে যে তার বর দেখতে সুন্দর হবে, ভদ্র হবে, আর এই সমস্ত গুণ রমেশের মধ্যে ছিল। আমি কি করে তাকে ছেড়ে দিই? তখন আমি ভাবি, যদি আমার ভাগ্যে রমেশ থাকে তো নিশ্চয়ই তার সাথে আমার বিয়ে হবে। যাই হোক, তারা আমাকে দেখে বাড়ি চলে যা, আর কিছুদিন পর ফোন করে বলে যে আমাকে তাদের ভীষণ পছন্দ হয়েছে। এইভাবেই আমাদের সম্বন্ধ ঠিক হয়ে যা। আমি আর রমেশ ফোনে কথা বলতে থাকি। এইভাবেই দিন কাটতে থাকে। রমেশের সাথে কথা বলতে আমার একটুও অস্বস্তি হতো না। আমি পুরোপুরি রমেশকে ভালবেসে ফেলেছিলাম। আর এইভাবেই আমাদের বিয়ের দিন কাছে আসতে থাকে। আমাদের বাড়িতে আত্মীয়রা আসতে শুরু করে দিয়েছিল, আর আমার বড় ভাই বিয়ের দায়িত্ব খুব ভালোভাবে সামলে নিয়েছিল। সে কোনো জিনিসের অভাব রাখেনি। এত সুন্দর পরিবেশ তৈরি করেছিল দেখে মনে হচ্ছিল মেয়ে নয়, যেন ছেলের বিয়ে হচ্ছে। অনেক ধুমধাম করে আমার বাবা আর আমার ভাই আমার বিয়ে দিতে চেয়েছিল। বলতো রুমনার বিয়েতে কোনো জিনিসের অভাব যেন না হোক। বাবা বল, আমি কখনো চাই না যে রুমনার এটা মনে হোক যে তার মা থাকলে আরও ভালো করে বিয়ে হতো। কিন্তু আমার মায়ের অভাব তো সে চেয়েও পূরণ করতে পারবে না। তবে সে আমার জন্য এত কিছু করছিল যে আমি তার ইয়েন কোনোদিন শোধ করতে পারব না। কিন্তু এত আত্মীয়দের ভিড়েও আমার মায়ের কথা অনেক বেশি করে মনে পড়ছিল। আমি কাউকে এটা বুঝাতে দিইনি, কারণ আমি চাইছিলাম না যে সবার মন খারাপ হয়ে যাক, তারা সবাই অকারণেই চিন্তিত হয়ে পড়ুক। সেজন্য আমি তাদের সামনে সব সময় হাসি খুশি থাকতাম, যাতে তারা এটা কখনো না বুঝতে পারে যে আমার মায়ের কথা অনেক মনে পড়ছে। এইভাবে বিয়ের দিন চলে এল। আমার রমেশের এর সাথে অনেক ধুমধাম করে বিয়ে হয়ে গেল, আর আমি নিজের বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলাম। আমি অনেক আশা নিয়ে শ্বশুর বাড়িতে যাই, আর অনেক ধুমধাম করে আমার গৃহপ্রবেশ করানো হয়েছিল। অনেক নিয়ম পালন করার সাথে সাথে আমাকে কিছু মেয়েদের মাঝখানে বসানো হল, যারা রমেশের গুণগান করছিল। তাদের গুণগান শুনতে আমার অনেক ভালো লাগছিল, আর তাছাড়া তার গুণগুলো ঠিক ছিল, কারণ এতদিন ধরে আমি রমেশের মধ্যে এইসব গুণগুলো দেখেছিলাম। আমি এখন শুধু অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন রমেশের সাথে সময় কাটাবো। খুব অল্প সময়ের মধ্যেই আমাকে রমেশের ঘরে বসিয়ে দেওয়া হয়, আর কিছুক্ষণের মধ্যেই রমেশ ঘরে চলে আসে। তার ঘরে আসার পর আমরা নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলি, তারপর আমাদের নতুন জীবন শুরু করে। পরের দিন আমি ঘুম থেকে উঠে সবার জন্য খাবার তৈরি করে আমার কাজ করতে থাকি। আমি আমার জায়ের সাথে খুব ভালো মিশে গিয়েছিলাম। আসলে রমেশের বিয়ের দিন তার বড় ভাইয়েরও বিয়ে হয়েছিল। আমাদের দুজন বুকে একসাথে গৃহপ্রবেশ করানো হয়েছিল, আর আমাদের দুজনেরই আজকে এই বাড়িতে প্রথম দিন ছিল। আমরা দুজনে মিলে একসাথে মিষ্টি বানাই আর সবার মন জয় করে নিই। এখন আমি আমার যাকে বড় দিদির মতো মানতে শুরু করেছিলাম। আমি তার সেবাও করতাম। আমার যাও অনেক খুশি ছিল। আমরা দুজন বোনের মতোই থাকতাম, আর আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আমাদের এত ভালো সম্পর্ক দেখে বাড়ির লোকও অনেক খুশি ছিল। এখন দিনেশও কাজে যেতে শুরু করেছিল। এইভাবে আমাদের অনেক আনন্দে দিন কাটতে থাকে। এখন কে জানত যে এত খুশির মাঝখানে দুঃখের এত বড় পাহাড় ভেঙে পড়বে। একটা অ্যাক্সিডেন্টে আমার ভাসুরের মৃত্যু হয়ে যা। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে বাড়ির লোকেদের কি করে সামলাবো, কারণ সব লোক পুরোপুরি ভেঙে পড়েছিল।
আর কেনই বা পড়বে না, সবেমাত্র বিয়ের 1 মাস হয়েছিল। আর এর মধ্যেই এত ছোট বয়সে আমার যা বিধবা হয়ে গিয়েছিল। আমার জায়ের উপর আমার অনেক মায়া হচ্ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করে তাকে সামলাবো। আমি কোনোরকমে রমেশকে সামলাই আর বলি, এখন থেকে তোমার বৌদির অনেক খেয়াল রাখতে হবে। আমাদের সেজন্য কোনোভাবে তার সামনে ভেঙে পড়লে চলবে না। আমাদের সব সময় তাকে ভালো রাখতে হবে। রমেশ আমার কথা বুঝতে পারে, আর আমরা আমার জায়ের খেয়াল রাখতে শুরু করি। ধীরে ধীরে সময় কাটতে থাকে। আর আমার ভাসুরের মৃত্যুর 1 বছর হয়ে গিয়েছিল। আমাদের বাড়িতে সবাই বলে যে আমার জায়ের বিয়ের মাত্র 1 মাসের মধ্যেই তার বর মারা যা, আর তার জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যা। তাই সবাই মিলে ঠিক করে যে আমার জায়ের আবার বিয়ে দেবে, যাতে সে তার ভবিষ্যৎ জীবনে সুখী থাকে। বেচারির না কোনো সন্তান ছিল আর না বোর, সে একলা কি করে এত বড় জীবন কাটাবে। কিন্তু আমার যা বলে, আমি যখন থেকে বিয়ে করে এই বাড়িতে এসেছি সেদিন আমি আমার বরকে কথা দিয়েছিলাম, আর আমি যতদিন বাঁচব এই বাড়ির বউ হয়েই থাক। আর আমি আমার এই কথা সারা জীবন পালন করব। তাতে আমার কোনো বাচ্চা থাকুক আর না থাকুক, যখন রমেশের বাচ্চা হবে তখন আমিও তাকে নিজের বাচ্চার মতো আদর করব, ভালোবাসব। আমার জায়ের এরকম কথা শুনে আমি অনেক খুশি হই। তখন আমি আর রমেশ একটা প্ল্যান বানাই যে আমরা আমাদের প্রথম সন্তান তাকে দিয়ে দেব। সে যেভাবে ইচ্ছা তাকে মানুষ করবে, আর তার সাথে নিজের সারা জীবন কাটিয়ে দিতে পারবে। এই ভেবেই আমরা শান্তিতে থাকি। এই কিছুদিন ধরে আমার সামনে অদ্ভুত অদ্ভুত দৃশ্য আসতে থাকে। আসলে আমার বর আমার কাছে আসত না। সন্ধে হতেই আমার বর আমার জায়ের ঘরে চলে যেত, আর আমার বর তার ঘরে যাওয়ার সাথে সাথে আমার জায়ের চিৎকারের আওয়াজ আস। এমন মনে হতো যেন সে কাঁদছে। আমি এটা কিছুতেই বুঝতে পারতাম না যে রমেশ আমার জায়ের ঘরে গিয়ে তার সাথে কি করে। আমাকে এড়িয়ে আমার বর আমার জায়ের ঘরে যেতি বা কেন? আমি কিছুটা তো আন্দাজ করতেই পেরেছিলাম যে কি হতে পারে। অফিস থেকে ফিরেই সে জায়ের ঘরে চলে যেত, আর সারা রাত তার ঘরেই থাকত। আমি যখনই এই ব্যাপারে রমেশের সাথে কোনো কথা বলার চেষ্টা করতাম তখনই রমেশ এড়িয়ে যেত। এখন আমার মধ্যে উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসতে থাকে যে আসলে হচ্ছেটা কি। রমেশ তার বৌদির ঘরে এমন কি করে, আর রমেশের যাওয়ার পর আমার যা এত চিৎকার কেন করে। আমি চেয়েও কিছু বুঝতে পারতাম না। আমি এই ব্যাপারে আমার যা কেউ জিজ্ঞাসা করি, কিন্তু সেও কিছু বলে না। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করে এদের রহস্য জানতে পারব। আমার এখন সন্দেহ হতে শুরু করে যে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু একটা চলছে। তা না হলে রমেশ আমাকে কেন এড়িয়ে আমার জায়ের ঘরে যাবে? যদি এমন কিছুই হয়ে থাকে তবে রমেশের উচিত আমার সাথে এসে কথা বলা। কিন্তু রমেশ আমাকে কোনো কিছু বলতে চাইছিল না। তাই জন্য আমি একদিন ভাবলাম যে আমি ঘরের মধ্যে লুকিয়ে যাই, যাতে জানতে পারি আসল রহস্যটা কি। তাহলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে প্রমাণ হয়ে যাবে। যদি সত্যি এরকম কোনো কথা থেকে থাকে তবে আমি তাদের নিয়ে সবার সামনে যাব। আমি রোজ রোজ আর এইসব সহ্য করতে পারছিলাম না। এসব ভেবে একদিন আমি তার ঘরে লুকিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর তারা যখন ঘরে এলো, তারপর আমি যা দেখলাম সেটা দেখে আমার আত্মা কেঁপে উঠল। আমি দেখলাম যে আমার যা আমার ভাসুরের ফটো হাতে নিয়ে জোরে জোরে কাঁদছিল। তখন রমেশ তাকে আস্তে আস্তে সামলানোর চেষ্টা করছিল। আমি কিছু বুঝতে না পেরে হঠাৎ ঘরের কোণ থেকে বাইরে বেরিয়ে আসি। আমাদের হঠাৎ সেখানে দেখে তারা চমকে ওঠে। তখন রমেশ বলে, তুমি এখানে লুকিয়ে কি কর? তখন আমি বলি, আমি জানতে চাইতাম যে আসলে তোমাদের মধ্যে কি চলছে। তখন রমেশ আমার কথায় রেগে গিয়ে বলল, তুমি সত্যি জানতে চাও তো? তাহলে শোনো, আসলে আমার বড় ভাইয়ের অ্যাক্সিডেন্ট তোমার ভাই করিয়েছে। কারণ সে আমার বৌদিকে অনেক আগে থেকে ভালোবাসতে পছন্দ করত, আর তার সাথে বৌদির বিয়ে না হওয়ায় তার রাগ চরম সীমায় পৌঁছে যা। আর যখন আমার বড় ভাইয়ের সাথে বৌদির বিয়ে হলো তখন তোমার ভাই আমার বড় ভাইয়ের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, আর প্রতিদিন আমার বৌদিকে বিরক্ত করতে শুরু করে। যখন রমেশ আমার ভাইয়ের করা সমস্ত অন্যায়ের কথা বলে, সেগুলো শুনে তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি পুরোপুরি ভেঙে গিয়েছিলাম। রমেশ আমাকে সামলে বলে, আমরা তোমাকে এই জন্য বলিনি যাতে তুমি কোনো রকম কষ্ট না পা। আমরা এটা আগে থেকেই জানতাম। আমি রোজ রাতে ওই জন্য বৌদিকে বোঝাতে আসতাম যে কোনোভাবে যেন রুমনা এই সমস্ত কথা না জানতে পারে। আর এই ব্যাপারটাকে আমরা যে কোনোভাবে মিটিয়ে ফেলতে চাইতাম। আমরা চাইতাম যে তোমার ভাই নিজে থেকে বুঝতে পারে, কারণ দুই পরিবারের সম্পর্ক আমি কোনোভাবেই নষ্ট হতে দিতে চাইতাম না। রাগ আমারও হতো, সে আমার বড় ভাইকে মেরে ফেলেছিল, কিন্তু আমি তোমার মুখের দিকে তাকিয়ে কোনো অ্যাকশন নিইনি। যখন এসব কথা আমার সামনে এলো তখন আমার আত্মা কেঁপে উঠল। আমি চেয়েও আমার চোখের জল আটকাতে পারিনি। আমি তো ভেবেছিলাম যে আমার ভাই শুধরে গেছে, কিন্তু সে তো এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছিল। আমি রমেশকে বললাম, তুমি তাকে শাস্তি দেবে কিনা এটা তোমার ব্যাপার, কিন্তু আমি তো তাকে সাজা দিয়ে ছাড়ব। যখন এইসব কথা আমি বাড়িতে জানাই তখন তারা পুলিশকে ফোন করে, আর পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যা। আমি সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছিলাম যে তিনি আমাকে এমন একজন বর দিয়েছে যে সব সময় আমাকে বোঝায়, আমাকে সামলে রাখে। আমি তো শুধু শুধু তার উপর সন্দেহ করছিলাম, কিন্তু সে তো আমার জন্য নিজের বড় ভাইয়ের খুনিকেও ছেড়ে দিয়েছিল।
আমি রমেশের হাত ধরে তার কাছে ক্ষমা চাই, আর আমার জায়ের কাছেও ক্ষমা চাই। তখন আমার যা বলে যা হবার তা হয়ে গেছে। আমরা তোমাকে কথাগুলো জানাতে চাইনি, সেই জন্য রমেশ আমার ঘরে এসে আমাকে সান্ত্বনা দিত। আমরা চাইছিলাম না যে তোমার কোনো সমস্যা হোক, কারণ যখন তুমি জানবে যে এসবের পিছনে তোমার ভাইয়ের হাত আছে, তখন তুমি অনেক দুঃখ পাবে। এটা আমরা খুব ভালো করেই জানতাম। আমি আমার যাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। তখন রমেশ বলে, তুমি ঘাবড়ে যেও না। আমি রমেশের দিকে তাকিয়ে ভাবতে থাকি, এত ভালো বর যে আমাকে সবসময় সমস্যা থেকে বাঁচায়, আর আমি কি করে তাকে সন্দেহ করলাম। এখন আমার নিজের ওপরও লজ্জা লাগছিল, আর আমি রমেশ আর আমার জায়ের চোখের দিকেও তাকাতে পারছিলাম না লজ্জা। গল্পটি আপনাদের লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য।